সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা নিয়ে আইন কি বলে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জনদুর্ভোগ চরমে, চোখে টিনের চশমা পড়ে আছে 30%-এর সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ম্যান্ডেট নেই, মাথা ব্যথাও নেই, অবৈধ বিএনপি সরকারের আমলে নারীর লাশের মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব পুরো দেশ ও জাতির ফেঁসে যাওয়ার আখ্যান, একটা পাম্প ৩০০ গাড়ি আর রাশি রাশি মিথ্যা প্রতিশ্রুতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব গ্যাসের দাম বাড়ল আর সঙ্গে বাড়ল একটা পুরনো প্রশ্ন, এই বিএনপি সরকার আসলে কার জন্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রস্তাবিত আইনে বলা আছে, আদালত কর্তৃক আওয়ামী লীগ দোষী সাব্যস্ত হওয়ার পরে আওয়ামী লীগের কার্যক্রম বা দল হিসেবে নিষিদ্ধ করা যাবে। কিন্তু সরকার যে গেজেট নোটিফিকেশনটি দিয়েছে সেটি আইনগতভাবে ঠিক হয়নি, সঠিক হয়নি, সেটি অবৈধ একটা পন্থা ছিল। আরেকটা বিষয় হলো যে এই সংসদে, আপনারা হয়তো জানেন, সংসদ বসার ৩০ দিনের মধ্যে অর্ডিন্যান্সগুলো অনুমোদন নিতে হয়। এই সংসদে এটি উত্থাপিত হবে। উত্থাপিত হলে সংসদ যদি এটি র্যাটিফিকেশন করে থাকে, সেই হিসেবে এই সংসদ, আমি বলবো, হিটলারের রাইক্সট্যাগ হিসেবে পরিণত হবে। কারণ এই সংসদ এ ধরনের আইন করতে পারে না। আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক দল, সে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এখানে আমি মনে করব পার্লামেন্টে অনেক সুধী ও বিজ্ঞজন আছেন, তারা বিষয়টি দেখবেন। বিশেষ করে আইনমন্ত্রীকে আমি যতটুকু জানি, তিনি অনেক পড়াশোনা জানা মানুষ, তিনি বিষয়টি ভেবে দেখবেন। আওয়ামী লীগকে যদি সংসদে নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়, আমি মনে করব এটি ২১শে অগাস্ট, ১৫ই অগাস্ট বাংলাদেশের রাজনীতিতে যে ক্ষত সৃষ্টি করেছিল, এটি আরেকটি ক্ষত সৃষ্টি করবে। আওয়ামী লীগকে কারা নিষিদ্ধ করতে চায়? যারা অতীতে নিষিদ্ধ হয়েছিল, তারা এই ভয় থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। কারণ তাদের একটা আশঙ্কা আছে, আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে, তবে তারা তাদের আবার নিষিদ্ধ করবে। তারা চায় তাদের যেন নিষিদ্ধ না করুক। এই রাজনৈতিক ফায়দা থেকে তারা চায় আওয়ামী লীগকে বিএনপি যদি নিষিদ্ধ করে, তবে ভবিষ্যতে আওয়ামী লীগ এসে একই পন্থা নিলে তাদের সুবিধা হবে, যারা অতীতে নিষিদ্ধ হয়েছিল। এটি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, এটি হবে চরম একটি ফ্যাসিস্ট কার্যক্রম। আপনি দেখেন, ইতালিতে মুসোলিনির ফ্যাসিস্ট শাসনের কথা বলেন, হিটলারের ফ্যাসিস্ট শাসনের কথা বলেন, সেটিই তারই নামান্তর হবে। ইতিহাস আসলে বারবার ফিরে আসে। আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, ইতিহাসের বিচার হল সর্বশ্রেষ্ঠ বিচার। আমরা মীর জাফরের কথা শুনেছি, মীর জাফরের কিন্তু তখন কোনো বিচার হয়নি, কিন্তু ইতিহাস তাকে কি হিসাবে চিনে? গালির সমার্থক হিসেবে চিনে। আজকে যারা এই কার্যক্রমের সাথে জড়িত আছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইতিহাস তাদের একদিন কঠিন বিচার করবে। যে দলের নেতৃত্বে ও অসংখ্য নেতাকর্মীর ত্যাগে এদের স্বাধীন হয়েছে, সে দলকে এভাবে নিষিদ্ধ করার প্রশ্নই আসতে পারে না। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, তবে সেটির বিচার হতে পারে উপযুক্ত আদালত কর্তৃক। আওয়ামী লীগ অবশ্যই ফিরবে, সেটা দেশ ও জনগণের প্রয়োজনে এবং মানুষের প্রয়োজনে আওয়ামী লীগ আবার ফিরবে। আওয়ামী লীগকে রোধ করার, প্রতিরোধ করার বা রুখার শক্তি আসলে কারও নাই। এটি একটি সাময়িক বিষয়। আওয়ামী লীগকে বাংলার জনগণই নিয়ে আসবে, তাদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে ও জাতির প্রয়োজনে। দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে জনজীবন এখন ওষ্ঠাগত। একদিকে আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি, অন্যদিকে রাজনৈতিক ছত্রছায়ায় নজিরবিহীন চাঁদাবাজি, সব মিলিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার যেন চোখে টিনের চশমা দিয়ে বসে আছে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের চেয়ে শাসক গোষ্ঠীর অনুগতদের 30% কমিশন নিশ্চিত করতেই প্রশাসন বেশি ব্যস্ত বলে অভিযোগ উঠেছে। এলপিজির দামে আগ্নেয়গিরি, সাধারণের নাগালের বাইরে জ্বালানি। ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম এপ্রিল মাসে এক লাফে প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে বাজারে বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১,৭২৮ টাকা,
অর্থাৎ এক মাসেই দাম বেড়েছে ৩৮৭ টাকা। অতীতের রেকর্ড বলছে ২০২৫ সালেও মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে এই দাম ছিল ১,৪৯৮ টাকা। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ২০২২ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দাম ১,৪৪৩ টাকায় উঠলেও দ্রুত তা সমন্বয় করে ১,২২৫ টাকায় নামিয়ে আনা হয়েছিল। বর্তমান সরকারের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশেহারা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ। এদিকে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বুধবার ১ এপ্রিল একটি প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ। এমন ভয়াবহ পূর্বাভাসের পরও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। মিস্টার 10% থেকে 30%-এর সরকার। অভিযোগ উঠেছে, বর্তমান সরকারের উচ্চ পর্যায়ের আশীর্বাদে স্থানীয় পর্যায়ে প্রতিটি প্রকল্প থেকে 30% কমিশন দাবি করা হচ্ছে। এই কমিশন না দিলে নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর হামলা, চাঁদাবাজি এবং মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর ঘটনা ঘটছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভিজিএফ চালের বরাদ্দ থেকে এমপির নির্ধারিত 30% না দেওয়ায় এক ইউপি চেয়ারম্যানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। একটি ফাঁস হওয়া কল রেকর্ডে এই চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেছে, যা জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। সাধারণ মানুষ একে তারেক রহমানের পুরনো মিস্টার 10% ও খাম্বা কেলেঙ্কারির আধুনিক ও বর্ধিত সংস্করণ হিসেবে দেখছেন। দেশের বিভিন্ন জেলায় বিএনপি এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর স্টিম রোলার চালাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাটরা ইউপি চেয়ারম্যান শামসুল আলাম বুলবুলকে কার্যালয় থেকে বের করে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদল। কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না থাকলেও তাকে হেনস্থা ও সিসিটিভি ডিভাইস লুট করা হয়েছে। বরিশালের বাকেরগঞ্জে কাবিখা প্রকল্পের অর্থ চাঁদা না দেওয়ায় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরকে বেধড়ক মারধর করেছে ছাত্রদল ও যুবদলের কর্মীরা। সরকার জেলা পরিষদগুলো থেকে আমলাদের সরিয়ে রাজনৈতিক নেতাদের প্রশাসক নিয়োগ দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি উন্নয়ন প্রকল্প ও বাজেট তছরূপের একটি সুকৌশলী পদক্ষেপ। ভুক্তভোগী জনপ্রতিনিধিদের অভিযোগ, থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, যদি সংস্কারের নামে এমন লুটপাট ও অরাজকতা চলতে থাকে, তাহলে দেশের প্রশাসনিক কাঠামো ও গণতান্ত্রিক পরিবেশ দ্রুতই ভেঙে পড়বে। আইন শৃঙ্খলা পরিস্থিতির এই চরম অবনতি দেশকে এক ভয়াবহ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। মার্চ মাসে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদন বলছে ৪৭ জন নারী খুন হয়েছেন, ৫৭ জন ধর্ষণের শিকার হয়েছেন, ১৪টি গণধর্ষণের ঘটনা ঘটেছে। মোট ১৯০ জন নারী ও কন্যা শিশু কোনো না কোনোভাবে সহিংসতার মুখে পড়েছেন। এই সংখ্যাগুলো শুধু পত্রিকায় আসা খবরের হিসেব। যেগুলো পত্রিকায় আসেনি সেগুলো ধরলে চিত্র আরও ভয়াবহ। এই পরিস্থিতিতে দেশ চালাচ্ছে একটি সরকার যারা ১২ই ফেব্রুয়ারির একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। সেই নির্বাচনে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি। সাধারণ মানুষের একটা বড় অংশ ভোটকেন্দ্রে যাননি এবং পুরো প্রক্রিয়াটাকে রাজনৈতিক মহলে পাতানো খেলা বলেই চিহ্নিত করা হয়েছে। এই পরিবেশে বিএনপি যে মন্ত্রিসভা তৈরি করেছে, তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা রাজনৈতিক বিদ্বেষ না, এটা স্বাভাবিক নাগরিক জিজ্ঞাসা। বিএনপির রাজনৈতিক ইতিহাস নিয়ে নতুন করে বিস্তারিত বলার কিছু নেই। জিয়াউর রহমান সেনাবাহিনীতে বসে যে দলটি বানিয়েছিলেন, সেটির জন্মলগ্ন থেকেই গণতন্ত্রের সঙ্গে সম্পর্কটা আলংকারিক। ক্ষমতায় থাকা সময় দলটির বিরুদ্ধে দুর্নীতি আর সন্ত্রাসের যে অভিযোগগুলো উঠেছে, সেগুলো বিরোধীদের রাজনৈতিক প্রচারণা নয়, আদালত এবং তদন্ত সংস্থার নথিতেও আছে। হাওয়া ভবনের কথা মানুষ ভোলেনি, খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় মানুষ ভোলেনি, তারেক রহমানের বিরুদ্ধে আদালতের সিদ্ধান্তগুলো রেকর্ডে আছে। কিন্তু এই প্রেক্ষাপটে নারীর নিরাপত্তার প্রশ্নটা সামনে আনলে যা দেখা যায় তা হল বিএনপির নেতৃত্বাধীন এই সরকার গত কয়েক মাসে এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। মন্ত্রীরা বিবৃতি দিয়েছেন, কিন্তু বিবৃতি আর কাজের মধ্যে দূরত্বটা প্রতি মাসের পরিসংখ্যানেই স্পষ্ট হয়ে যাচ্ছে।
যে সরকার জনগণের সত্যিকারের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় বসেছে সেই সরকারের কাছে জবাবদিহিতা চাওয়ার জায়গাটাও সংকুচিত। নারীর ওপর সহিংসতার সঙ্গে রাজনৈতিক সংস্কৃতির একটা সরাসরি সংযোগ আছে। যে রাজনীতি নিজেই জবাবদিহিতার বাইরে, যে প্রশাসন নিজেই অবৈধ পথে আসার কারণে আত্মরক্ষায় ব্যস্ত, সেই পরিবেশে আইন প্রয়োগ দুর্বল হয়, অপরাধীরা সাহস পায়, ভুক্তভোগীরা বিচার পান না। এটা তত্ত্ব না, এটা বাংলাদেশের বারবার দেখা বাস্তবতা। মার্চের এই সংখ্যাগুলো তাই শুধু অপরাধের পরিসংখ্যান না, এগুলো একটা ব্যর্থ রাষ্ট্রীয় ব্যবস্থার প্রমাণ। যে ব্যবস্থার মাথায় এখন এমন একটি সরকার বসে আছে যার নিজের অস্তিত্বই বিতর্কিত। ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার জাতিকে সুদখোর ফ্যাসিস্ট ইউনুস দেখিয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে ইউনুসের নেওয়া সুবিধাদির মধ্যে সবচেয়ে আলোচিত গ্রামীণ কল্যাণ ট্রাস্টের ৬৬৬ কোটি টাকার কর মওকুফ। এনবিআর থেকে আদেশ বা এসআরও জারি করিয়ে ইউনুস এই কর অব্যাহতি নেয়। এই কর কিভাবে ধার্য হয়েছিল তা জানেন কি? গ্রামীণ কল্যাণ ট্রাস্টের তহবিল থেকে গ্রামীণ টেলিকমকে ঋণ দেওয়া হয়। এই ঋণের বিপরীতেই গ্রামীণ কল্যাণ বড় অঙ্কের সুদ পেত, কিন্তু সেই সুদের টাকাকে লভ্যাংশ হিসেবে দাবি করে জোচ্চোর ইউনুসের গ্রামীণ ব্যাংক, এবং এই জোচ্চুরি করেই নির্ধারিত করের অর্ধেক পরিমাণ কর রিটার্ন করে প্রতিষ্ঠানটি। সে কারণেই গ্রামীণ কল্যাণের ২০১২ থেকে ১৩, ২০১৬ থেকে ১৭ পর্যন্ত ৫ করবর্ষের ৬৬৬ কোটি টাকা কর নির্ধারণের আদেশ জারি করা হয়। ইউনুস গ্রামীণ কল্যাণ ট্রাস্ট দিয়ে আরও চুরি করেছে। এনবিআরের অনুসন্ধানে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০১১-১২ করবর্ষ থেকে ১,০৪৩ কোটি টাকার কর ফাঁকি উদ্ঘাটন করা হয়েছে। হাইকোর্টে এখনও মামলা চলমান। দেশে বড় ধরনের রাজস্ব ঘাটতি চলমান। এর মধ্যেই নানা সুবিধা নিয়েছে মহাজন ইউনুস। ২০২৪ সালের ১০ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের জারি করা একটি গেজেটে ৫ বছরের জন্য গ্রামীণ ব্যাংককে আয়কর অব্যাহতির সুবিধা দেওয়া হয়েছে। অর্থাৎ ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিষ্ঠানটি আয়কর দেবে না। কিন্তু এতে ৫ বছরে সরকার রাজস্ব হারাবে অন্তত ১,০০০ কোটি টাকা। কালের কণ্ঠের একটি প্রতিবেদনে এই বিষয়ে বিশদ পর্যালোচনা করা হয়েছে। মহাজন এত সুবিধাদি নিয়েও চুরি থামায়নি। জিডিএল, জিটিই ও বেনকো এই ৩ নামে মোবাইল ফোন সেট উৎপাদন করছে গ্রামীণ ডিস্ট্রিবিউশন। বর্তমানে মোবাইল ফোন সেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভ্যাট হার ১০%, কিন্তু ফ্যাসিস্ট ইউনুসের ক্ষমতার অপব্যবহারে গ্রামীণ ডিস্ট্রিবিউশনের উপর আরোপিত কর মাত্র ৭.৫%। এ শর্তেও লঙ্ঘন করেছে মহাজনের প্রতিষ্ঠানটি। ৫০% ব্যাটারি ও চার্জার উৎপাদনের কথা থাকলেও প্রতিষ্ঠানটি হেঁটেছে আমদানির পথে। এনবিআর ও বুয়েটের যৌথ তদন্ত কমিটি সরজমিনে ব্যাটারি উৎপাদনের কোনো মেশিনারিজ পায়নি। গোপনীয় প্রতিবেদন বলছে স্মার্টফোনের ব্যাটারির ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ আমদানি নির্ভর। আবার ক্ষমতা থাকলেও তারা পিসিবিএ বা চার্জার উৎপাদন করে না। এই ২.৫% ভ্যাটের কারণে যে পরিমাণ টাকার হেরফের হয় তার অঙ্ক কমপক্ষে ৫০০ কোটি টাকা বলে দাবি তোলা হচ্ছে। বাংলাদেশের জনগণকে ঠকিয়ে দেশ লুট করতেই ফ্যাসিস্ট ইউনুস ছাত্র পুলিশ জনতার লাশ ফেলে ক্ষমতার দখল নেয়। আর ইউনুসকে ক্ষমতাসীন করতে দেশ ধ্বংস ও হত্যাযজ্ঞে হাত লাগায় বিএনপি জামাত। উদ্দেশ্য একটাই, নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতা ভাগাভাগি। ইউনুসের মেটিকিউলাস ডিজাইনের লুটপাটের ফলেই বাংলাদেশ আজ অন্ধকারে নিমজ্জিত। এত অপরাধের পরেও জোচ্চোর ফ্যাসিস্ট ইউনুস কি বিচারের বাইরেই থেকে যাবে? শহীদুল ইসলাম ভোর থেকে ৫টা পাম্প ঘুরলেন। শাহরিয়ার রহমান খিলক্ষেত থেকে বের হলেন, ৩টে পাম্প ঘুরলেন। আবদুল্লাহ আল মামুন ভোর ৫টায় লাইনে দাঁড়ালেন। ৮ ঘণ্টা পরেও তেল নেই। এরা সবাই সাধারণ মানুষ, কেউ গাড়ি চালক, কেউ চাকরিজীবী, কেউ কলেজ পড়ুয়া ছেলে। এদের কারো কাছে সময় ফেলনা জিনিস না, তবু রাস্তায় বসে আছেন, গাছের ছায়ায় ঘুমাচ্ছেন, অপেক্ষা করছেন। এটা ২০২৬ সালের এপ্রিল মাসের ছবি, রাজধানী ঢাকার ছবি। আসাদ গেটের একটা পাম্পে দুপুর ১২টায় ২৩০টা প্রাইভেট কার আর ১৩৮টা মোটরসাইকেল লাইনে। বিজয় সরণিতে ৪২১টা গাড়ি, ৬৩৩টা মোটরসাইকেল। লাইন তেজগাঁও পার হয়ে যাচ্ছে। পাম্পের কর্মকর্তা বলছেন, গতকাল রাতেই তেল শেষ, ডিপোতে গাড়ি গেছে, কখন আসবে জানি না। এই জানি না কথাটাই আসলে গোটা শাসন ব্যবস্থার সারসংক্ষেপ। অথচ মন্ত্রী বলছেন তেলের অভাব নেই। এই দেশে এখন এটাই নিয়ম হয়ে গেছে। মানুষ রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা কষ্ট পাচ্ছেন, আর উপরমহল থেকে বলা হচ্ছে সব ঠিক আছে। এই ফাঁকটা, মানুষের বাস্তব জীবন আর সরকারি বয়ানের মাঝখানের এই বিশাল খাঁদটা,
এটাই বিএনপি সরকারের আসল পরিচয় হয়ে উঠেছিল। 2001 থেকে 6 সাল পর্যন্ত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া দল যে দেশের জ্বালানি সংকট সামলাতে পারবে না, সেটা কি অবাক করার মতো কিছু? গত সপ্তাহে আত্মীয়ের কাছ থেকে 2 লিটার তেল ধার করে কলেজে যাওয়া একটা ছেলের গল্প আসলে এই সময়টার সবচেয়ে বড় রাজনৈতিক দলিল। যে দেশের মানুষ মাংসের স্বাধীনতা চেয়েছিলেন, সে দেশের মানুষ এখন মোটরসাইকেলের জন্য 2 লিটার তেলও ঠিকমতো পাচ্ছেন না। এটা নিছক জ্বালানি সংকট না, এটা একটা ব্যর্থতার গল্প। পরিকল্পনার ব্যর্থতা, অগ্রাধিকারের ব্যর্থতা, মানুষের দিকে তাকানোর ব্যর্থতা। ইউনূস সরকার এখন নেই, 17 ফেব্রুয়ারি থেকে বিএনপি ক্ষমতায়, কিন্তু ওই 1.5 বছরের ক্ষত সহজে যাওয়ার না। একটা দেশের অর্থনীতি, জ্বালানি অবকাঠামো, সরবরাহ ব্যবস্থা এত সহজে ঠিক হয় না। এই পাম্পে পাম্পে লাইন, এই কখন তেল আসবে জানি না জবাব, এই রাস্তায় আটকে থাকা মানুষগুলো সেই ক্ষতেরই চিহ্ন। শহীদুল ইসলাম বলেছিলেন, তেল নিতে এসে ফেঁসে গেছি মনে হচ্ছে। না ভাই, শুধু আপনি না, 5 আগস্ট 2024-এর পর পুরো দেশটাই ফেঁসে গেছে। 2 এপ্রিল বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ ঘোষণা দিলেন, এপ্রিল থেকে 12 কেজি সিলিন্ডার 1728 টাকা, অটোগ্যাস লিটারে বেড়ে ৭৯.77 টাকা, মানে এক লাফে প্রায় 18 টাকা। এই একটা ঘোষণায় কি হলো ভাবুন। রান্নার খরচ বাড়ল, সিএনজি ভাড়া বাড়ল, ট্রাকে মাল পরিবহনের খরচ বাড়ল, সেই খরচ শেষমেশ যোগ হল বাজারের প্রতিটা পণ্যের দামে। এই চেইনটা বুঝতে অর্থনীতিবিদ হতে হয় না, কিন্তু বিএনপির বোঝার কথাও না। এই দলের ইতিহাসটা একটু মনে করা দরকার। 2001 থেকে 2006 বিএনপির শেষ পূর্ণ মেয়াদ। তখন টানা 5 বছর বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচক অনুযায়ী। এটা বিএনপির লোকেরাও অস্বীকার করতে পারবে না, কারণ সংখ্যাটা নথিতে আছে। হাওয়া ভবন নামের একটা বেসরকারি অফিস থেকে রাষ্ট্রের টেন্ডার নিয়ন্ত্রণ হতো, সেটা তদন্তে বেরিয়েছে। তারেক রহমানের দুর্নীতির মামলায় সাজা হয়েছে আদালতে। এগুলো অভিযোগ না, রায়। এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হল, সেখানে দেশের প্রধান দলগুলো অংশ নেয়নি। ভোটার উপস্থিতি কতটুকু ছিল সেটা নিয়ে সরকারি হিসাব আর মাঠের বাস্তবতার ফারাকটা সবাই দেখেছে। সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা মানে রাজনৈতিক বিদ্বেষ না, এটা সাধারণ গণতান্ত্রিক জিজ্ঞাসা। এই প্রশ্নবিদ্ধ বৈধতার উপর দাঁড়িয়ে সরকার এখন জনগণের রান্নাঘরে হাত দিচ্ছে। মাসে মাসে সিলিন্ডারের দাম ঠিক হচ্ছে, কিন্তু কোনো মাসেই কমছে না। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে সেই সুবিধা পৌঁছায় না, বাড়লে সঙ্গে সঙ্গে পৌঁছায়। এটা কাকতল না, এটা নীতি। একটা পরিবার যদি মাসে 2টো সিলিন্ডার ব্যবহার করে, শুধু গ্যাসেই তার খরচ ৩৫০০ টাকার বেশি। তার উপর বাড়ি ভাড়া, বাচ্চার স্কুল, চিকিৎসা। বেতন কিন্তু সেই হারে বাড়েনি, বাড়ার কোনো লক্ষণও নেই। সরকার এই হিসাবটা করে কিনা সন্দেহ আছে, অথবা করে কিন্তু পরোয়া করে না। বিএনপি ক্ষমতায় থাকলে মানুষের জীবনমান উপরে যাবে, এই দাবিটা তারা করত। এখন করার সুযোগ পেয়েছে। 3 মাস পার হয়নি গ্যাসের দাম বাড়িয়ে দিল। পরের মাসে কি বাড়বে সেটা দেখার অপেক্ষা।